সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি বাহ্যিক সৌন্দর্য নিয়ে লেডিস ক্লাবে। এবং বাহ্যিক সৌন্দর্যের কথাটা কেন আসে, একটা প্রচলিত কথা আছে তাই না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে তাই না কথাটায়, যে এখন আসলে আগে গুণও দেখা হয় পরে দর্শন দেখা যায়। আপনার ক্ষেত্রে কোনটা আসলে সত্য, এবং আগে দর্শনধারী পরে গুণ বিচারী এই স্টেটমেন্টটার উপরে অনেকে আবার মতবিরোধও দেখিয়েছেন যে না এটা তো ঠিক না। তো আপনি কি মনে করেন সবকিছু আমাদেরকে জানাতে পারেন। বাহ্যিক সৌন্দর্য নিয়ে আপনার কি ভাবনা সেটাই শুনবো আজকের আড্ডায়। আমাদের সাথে সেই বিষয়ে আড্ডা দিতে এসেছেন আমারও ভীষণ প্রিয় একজন মানুষ। তিনি শিক্ষক হিসেবে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। আমাদের সাথে আছেন সামিনা প্রধান। কেমন আছো আপু? ধন্যবাদ, ভালো আছি। লেডিস ক্লাবে তো আমাদের চেনা মুখ অবশ্যই। কেমন লাগে এসে? আমার সেকেন্ড টাইম আসা, সো খুবই ভালো লাগছে আবার এই স্টেজে ব্যাক করে। সো আর অনেকদিন পরে আসা, প্রথমবারও আমি ছিলাম। হ্যাঁ, এবং তোমার সাথে সেই চেনা মুখ আমাদের একটা অ্যানিভার্সারির মতো হয়ে গেল তাই না? একদম। তো বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে আসবো, কিন্তু শিক্ষকতার জীবনটা নিয়ে আরেকটু শুনি যে কেমন যাচ্ছে শিক্ষকতার জীবন। ওকে, আসলে আমি যখন জাহাঙ্গীরনগরে গ্র্যাজুয়েশনে ভর্তি হই আর কি, জয়েন করি, তখন থেকেই আমার একটা স্বপ্ন, তখন থেকেই বিল্ড আপ হয় যে শিক্ষকতাকে একটা পেশা হিসেবে নেওয়া। এটার অনেকগুলো কারণ আছে। কারণের মধ্যে আমার কিছু ফেভারিট টিচারও আছে। সো তাদের হচ্ছে লাইফস্টাইল, তাদের স্টাইল, এই জিনিসগুলো আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে, যার কারণে কিন্তু পরবর্তীতে আমিও ওইটার প্রতি, শিক্ষকতার প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়েছি। তো যাই হোক, এখন যে ব্যাপারটা হয় সেটা হলো গিয়ে খুব এনজয় করছি। বেসিক্যালি আমি খুবই এনজয় করছি শিক্ষকতা পেশাকে, কারণ আমি এখনও পর্যন্ত প্রায় 3 থেকে 4টা ইনস্টিটিউটে শিক্ষকতা করেছি, এবং এখন যেখানে আছি সেখানে আমি স্টুডেন্টদের তাদের যেই লাইক আপডেট হওয়া, এই জিনিসগুলোকে আমি খুব এনজয় করি, কারণ সেই 2018 সাল থেকে আমার শিক্ষকতা শুরু, লম্বা একটা জার্নি। তো প্রতিটা জায়গাতে দেখা যায় জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে স্টুডেন্টদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা আমি খুব খুবই এনজয় করছি। বাহ। তো এদিকে শিক্ষক, এবং যখনই আমি আপনাকে দেখি তখন আমার ওই যে ব্যাকগ্রাউন্ড একটা গান বাজে, হিন্দি গান। তাই? হ্যাঁ হ্যাঁ। কিরকম হয় যে একটা সিনেমা আছে শাহরুখ খান অভিনীত मैं हूं ना, তো সেখানে যখন সুস্মিতা সেন আসে একটা লাল শাড়ি পরে ব্যাকগ্রাউন্ডে গান বাজতে বাজতে, ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে এই যে সুন্দর সুন্দর শাড়ি পরে যাওয়া হয়, সৌন্দর্যের ব্যাপারটা সেটার সাথে আসলে মিলে যায়। তো এরকম হয়েছে যে স্টুডেন্টরা খুব মানে অ্যাটেনশন দিচ্ছে। খুবই এমব্রেসিং একটা ব্যাপার। এটা খুবই এমব্রেসিং একটা ব্যাপার। প্রথম দিকে হতো ডেফিনেটলি। আমি যখন একদম ফ্রেশ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন শিক্ষকতা পেশায় ঢুকলাম, তখন এটা আমার ট্যাকেল দিতে একটু সমস্যা হতো, বাট না আফটার ইয়ার্স এখন আমি বুঝি স্টুডেন্টদের অ্যাটিটিউড অথবা তাদের অ্যাপ্রোচ, কার মধ্যে কি চলছে, এটা বোঝা যায় এখন। এরকম হয়নি শাহরুখ খানের মতো মাটিতে বসে চাঁদ মেরা দিল, এখনো এটা হয়নি। হয়তোবা যেহেতু ম্যাথের টিচার আমি, তো একটু সাহস লাগে আর কি, কম করে আর কি। অঙ্কের হিসাব দেখা যাবে যে না মিললে তো একটা অসুবিধা, এবং অঙ্কের শিক্ষকের সাথে খুব একটা ঝামেলা মনে হয় আমিও মেয়ে হিসেবে করতে চাইতাম না, বেশ কঠিন একটা বিষয়। তো সেই ক্ষেত্রে অঙ্কের প্রতি ফ্যাসিনেশনটা কোথা থেকে? ছোটবেলা থেকে কি অঙ্ক করা খুব পছন্দ? হ্যাঁ, এটা আমার ছোটবেলা থেকেই খুবই পছন্দ। আমার জানি না কেন এটা খুব সবসময় আমি রিলেট করি, সেটা হচ্ছে আমি গান খুব পছন্দ করি। তো ছোটবেলা থেকেই আমার গান শুনতে শুনতে অঙ্ক করা, এটা আমার খুব পছন্দ। আমি তখন এফএম রেডিও, আমি যখন বড় হয়ে ওঠা, আমার তখন এফএম রেডিওর খুব একটা রমরমা একটা কি বলে স্ট্যাটাস ছিল। সো তখন প্রবাবলি আমি রেডিও যখন ছিলাম না। তো তখন হলো আমি গান শুনতাম, এবং ম্যাথস করতে আমার খুব পছন্দ ছিল তখন। এবং এরকম আমার মনে আছে, আমি যখন এসএসসি পরীক্ষা দিই,
তখন সামহাও আমাদের যে হচ্ছে রেডিওটা একটু ডিস্টার্ব শুরু হয়েছে। আচ্ছা। আমি আমার ম্যাথস পরীক্ষা আফটার নাইট, ডে আফটার নাইট, সো আমি আসলে হলো একটু ইমোশনালি হয়ে গিয়েছিলাম যে আমি ম্যাথস করতে পারছি না, গান শুনতে পারছি না এর সাথে। তো তখন হলো গিয়ে আমার আব্বু কিন্তু আমাকে খুব হচ্ছে একটা এফএম রেডিও কিনে দিয়েছিল তখন, আমার এটা মনে আছে। পরীক্ষা দিতে হলে তো এফএম লাগবে। তো এটা হলো গিয়ে আমার সেখান থেকে একটা ফ্যাসিনেশন তৈরি হয়েছে, এবং এক্ষেত্রে আমার একটা টিচার আমাকে খুব বেশি হেল্প করেছে আমি বলবো। সেটা হচ্ছে আমার একদমই হচ্ছে স্কুলের শিক্ষক মোজাম্মেল হক স্যার, তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। উনি আমার ম্যাথের প্রতি ফ্যাসিনেশনটা তৈরি করেছিলেন, এবং এরপরে হচ্ছে যখন আমি স্ট্যাটিস্টিক্সে জাহাঙ্গীরনগরে ভর্তি হই তখন আস্তে আস্তে এটার প্রতি আরও বেশি গবেষণা করা এবং এটাকে নিয়ে ভবিষ্যতে আরও কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়, এবং শিক্ষকতা পেশা এক্ষেত্রে আমাকে আরও বেশি একটা অ্যাডাপ্ট করেছে। তাহলে তো বাড়িতে যত হিসাব, সেই হিসাবের দায়িত্ব আপনার। একদম। সাথে ট্যাক্সের কাগজ টাগজ সব নিজেরই করতে হয়, এরকম হয়েছে? আর এখনো পর্যন্ত ট্যাক্সের কাগজ আমি করি না, বাট আমার নিজেরটা আমি করছি। ওকে। যেমন আমার মা অঙ্কে খুব ভালো, শুধু নিজের ট্যাক্সই করে না, সবার বাড়ির সবারটা সেই করে দেয়, এবং একজনকে পাওয়া যায় অঙ্কের হিসাব কষার জন্য যদি আসলে কাউকে লাগে, বাড়ির সকল হিসাব নিকাশ। এবং অনেকেই ভাবে মেয়েরা অঙ্কে কাঁচা, এই ভাবনা থেকে আসলে বেরিয়ে আসার জন্য অঙ্কের শিক্ষকতায় মেয়েদেরকে খুব দরকার। হ্যাঁ। এখন একটু বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে আসি। আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই কথাটা অনেক ছোটবেলা থেকে বইয়ের প্রবাদে দেখেছি, এখানে ওখানে শুনেছি ও কানে প্রচুর। হোয়াটস ইউর ওপিনিয়ন টুয়ার্ডস দ্যাট? দেখেন, আসলে আমরা যখন এই জিনিসটাকে বলছি, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু যে বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারটা আমার কাছে খুবই অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার মনে হয়। হ্যাঁ, আপনি বাহ্যিক সৌন্দর্য একটা ধরেন একটা আপনি গিফট দিচ্ছেন, কাউকে যখন একটা গিফট দিচ্ছেন তাকে একটা র্যাপ মুড়িয়ে তারপর গিফটটা দেওয়া, এটা একটা বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার আছে, ঠিক আছে? র্যাপারটাকে সুন্দর হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। কিন্তু আপনি যদি ইফ ইউ আর টার্নড ইনটু দ্য হিউম্যান বিইং এর ক্ষেত্রে আপনি বোথ মেল ফিমেল এবং এখন থার্ড জেন্ডার নিয়েও কথা বলা হচ্ছে, তো এইখানে যদি আপনি বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারে আসেন, টার্ন ওভার করেন যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী যে কথাটা আছে, সেটা এখনকার পার্সপেক্টিভে খুব আমার কাছে মনে হয় না এটা খুব একটা খাটে না। হ্যাঁ, খুব একটা খাটে না, কারণ ধরেন হলো কি আমি আমার কলেজ লাইফ, স্কুল লাইফ অথবা ইউনিভার্সিটি লাইফ আমি দেখেছি অনেক meritorious student, female student, they are very good as a human being, তাই না? তারা খুবই ভালো একজন হিউম্যান বিং, বাট তাদের হয়তো বা হলো অ্যাপিয়ারেন্সটা খুব একটা অ্যাট্রাকটিভ না। তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে বিচার করবেন? হ্যাঁ, তার যে গুণের অপরিসীম একটা ব্যাপার আছে, সেটাকে যদি আমরা ইগনোর করে যাই, তাহলে কি প্রকৃত মানুষটাকে ইগনোর করা হচ্ছে না? আমার কাছে তো তাই মনে হয়। একেবারেই তাই। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু কাজের ক্ষেত্রে চলে যাই, তো সেই ক্ষেত্রে ইদানিংকার পার্সপেক্টিভ অনুযায়ী বা আপনি যদি ওয়ার্ক সেক্টরে গেছেন, তো কখনো এরকম হয়েছে যে ইউ গট ইয়োর জব বাই কোয়ালিফিকেশন, কিন্তু আশেপাশের কেউ একজন বলে বসলো দেখতে ভালো, এই জন্য চাকরিটা পেয়ে গেছে? ইট অলওয়েজ হ্যাপেন্স টু মি। মাই গড। এটা দেখেন, আমাদের ফিমেল আমরা যারা জব করি, একদম ছোট থেকে আমি বলবো একদম লোয়ার গ্রেড পজিশন থেকে শুরু করে আপার গ্রেড পজিশন, যেটাই বলেন না কেন, এখানে আমাদের মেয়েদের একটা দুর্নাম আছে যে আমি যতই আমার হলো স্কিলটাকে প্রতিদিন আপডেট করি না কেন, যতই ফাইট করি না কেন, যতই স্ট্রাগল করি না কেন, যতই আপডেটেড থাকি না কেন, প্রতি ক্ষেত্রে দেখা যায় ঘুরে ফিরে একটা ব্যাপারই চলে আসে যে হ্যাঁ, সে হলো গিয়ে আছে, তার স্কিল আছে, বাট সে তো হলো গিয়ে তার আউটলুকের জন্য কিছুটা প্রেফারেন্স এখানে পেয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি রং। হ্যাঁ, এটা কিন্তু পার্সোনালি আমাকে খুব হার্ট করে। আমি এবং এই জিনিসটা আমি ওপেনলি বলবো যে এই জিনিসটা আসলে আমরা যখন একটা সেক্টরে জয়েন করেছি, দ্যাট মিনস আই অ্যাম ক্যাপেবল টু ডু দিস জব, আই অ্যাম ক্যাপেবল টু হোল্ড মাই পজিশনস, তাই না?
কিন্তু বারবার আমার কনফিডেন্টটাকে লেস করার জন্য একটা গোষ্ঠী কিন্তু এখানে থেকেই যায়, যে হচ্ছে হলো না সে তার 50% যে হচ্ছে সুবিধাটা সে নিয়েছে থ্রু হার আউটলুক অর সামথিং লাইক দ্যাট। এটা আসলে হচ্ছে বর্তমানে এটা খুবই টকেটিভ একটা ব্যাপার হওয়া উচিত আসলে। এবং আমার কাছে মনে হয় যে দর্শন দিয়ে প্রথমে যে আপনাকে দেখতে যেমন লাগছে সেটা দিয়ে হয়তো ইনস্ট্যান্ট একটা কাজ হয়তো কিছু ক্ষেত্রে পাওয়া Yes. সম্ভব, কিন্তু ইউ ক্যান্ট হোল্ড টু দ্যাট পজিশন ইফ ইউ আর নট কোয়ালিফাইড ফর দ্যাট। definitely. সো এই জন্যে গুণের বিষয়টা একেবারে যে এড়িয়ে যাওয়া যায় সেটা না, কিন্তু মানুষ আসলে দিনের পর দিন, যেমন আপনি খাটছেন, আমি যদি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, ছোটবেলাতে যদি এরকম হতো যে আমি রেডিওতে কাজ করছি, তারপরও মানে এটাতে তো আসলে দেখতে কেমন সেটার আসলে তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, তারপরও কাজের ক্ষেত্রে হয়তো আমি প্রেজেন্টেবল থাকাটা পছন্দ করি, এটা মনে হয়েছে যে এটা মনে হয় বেনিফিট করেছে আমাকে, হয়তো আমার কোনো কোয়ালিফিকেশন নেই, এরকমও কিন্তু ফেস করা হয় মেয়েদের। এটা সব থেকে বেশি যে মেবি আমি কি এখন কি করব, আমরা কি কম সেজে গুজে একদম অগোছালো চলে যাব, সেটাও তো না। যারা প্রেজেন্টেবল থাকতে অভ্যস্ত তারা কিন্তু চাইলেই একটা রং কাপড় চোপড় পরে কোথাও চলে যেতে পারে না, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি। ইভেন আমরা আমরা তো হচ্ছে হলো এই জিনিসটা কিন্তু যে এখন বর্তমানে যে অনেক বেশি প্রকট সেটাও আমি বলবো না। আপনি দেখেন নোবেল বিজয়ী মেরি কুরির কথা তো আপনার মনে আছে, একটা সময় সে যখন নোবেল প্রাইজ পেয়েছে তাকেও কিন্তু বলা হয়েছে তার পিছনে তার হাজব্যান্ড হচ্ছে হলো অনেকটাই তাকে সহায়তা করেছে। সো এই যে একজন নারী বলে তাকে যে হচ্ছে হলো এত এত স্কিলড হওয়া সত্ত্বেও তাকেও যদি এই ধরনের হচ্ছে হলো একটা স্টেটমেন্ট শুনতে হয়, তাহলে সেটা তো আসলেই দুঃখজনক। আর আমরা যারা অঙ্ক শেখাচ্ছি, আমাদের একটা হচ্ছে হলো ব্যাপার আছে, আমাদের দেখেন আপনি বর্তমানে তো এআই এর সাথে পরিচিতই আছেন, এই জিনিসগুলো কিন্তু ম্যাথমেটিক্সের সাথে অনেক বেশি রিলেটেড। এই যতটা আপডেটেড হচ্ছে ম্যাথমেটিক্যাল থিওরি, যত আপডেটেড হচ্ছে তত বেশি দেখবেন আপনি টেকনোলজিও আপডেটেড হচ্ছে। সো এগুলো তো রিলেটেড। তো আসলে আমাকে যখন একটা ক্লাসের ডায়াসে দাঁড়িয়ে স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়, আমাকেও কিন্তু আপডেটেড থাকতে হয়। এখানে আমি দাঁড়িয়ে থাকার পরে কোনো স্টুডেন্ট আমাকে ফ্লার্ট করার জন্য বসে আছে, সেটার জন্য কিন্তু আমি দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি আমার কোন স্টুডেন্টটা শিখতে চাচ্ছে তার জন্য। ঠিক আছে? সো এই স্টুডেন্টগুলোকে যদি আমি শিখাতে না পারি, আমি যদি আমার বেস্টটা দিতে না পারি, তাহলে কিন্তু আমি নিজে অ্যাজ এ টিচার আমি নিজেকে মনে করি যে আমি আমার প্রফেশনে হচ্ছে অনেক বেশি হয়তো বা একটু খামখেয়ালিপনা দেখাচ্ছি, এটা কিন্তু আমার থিঙ্ক আউট। ঠিক আছে? কিন্তু আরেকজন কিন্তু এসে বলছে যে আপনি যদি ক্লাসে দাঁড়ান তাহলে তো আর স্টুডেন্টদের কিছু পড়াতে হচ্ছে না। এই যে কমেন্টসগুলো, এই পাসগুলো মাঝে মাঝে টেক ওভার করাটা খুব ইম্পসিবল। মানে সব দিন না ইউ ডোন্ট হ্যাভ দ্যাট এনার্জি টু টেক ওভার, তাই না? এবার একটু আসি, আমরা একটু জুমে দেখতে পাচ্ছি অনেকে চলে এসেছেন। ওদিকে কি রাশিদা আপু আছেন আমাদের সাথে, নাহিদা নীলি আপু আছেন, আমাদের সোনিয়া আপু আছেন, শানু কবির আপু আছেন, সবার সাথে কথা হবে। একটা বিরতির সময় তো হয়ে গেছে, বিরতি থেকে এসে অবশ্যই অনেক গল্প হবে, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে আমাদেরই প্রিয় মানুষ সামিন আপু আছেন, এবং সাথে কিন্তু জুমের বেশ কিছু বন্ধুরা চলে এসেছেন ইতোমধ্যেই। আমাদের স্ক্রিনে অবশ্যই দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। এটা ছাড়াও কিন্তু আপনারা আমাদের এই আয়োজনটি একই সাথে শুধুমাত্র আপনার টেলিভিশনেই দেখছেন তা নয়, টেলিভিশনে তো আছেই বটেই, আর সাথে ফেসবুক পেজেও আছি আমরা, নেক্সাস লাইফস্টাইল পেজে আপনারা আমাদেরকে লাইভ দেখে ফেলছেন। এটা ছাড়াও ইউটিউবে আমাদেরকে পেয়ে যাচ্ছেন। আমরা এদিকে একটু যদি চলে আসি, আমি এই যে কিছু একটু সাজগোজ করলেই শানু আপুর চেহারাটাই এমন যে উনি যেই রঙই পড়ুক না কেন, হালকা সাজগোজ করলেই তাকে নতুন বউয়ের মতো লাগে। খুব একটা অদ্ভুত সুন্দর ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই যে বাহ্যিক সৌন্দর্যের ব্যাপারটা আপনাকে দেখতে কেমন লাগছে, এইটা নিয়ে ভাবনা চিন্তা করে রেডি হন? সবসময় ভাবেন যে আমাকে একটু সুন্দর লাগা দরকার? না, মানে আবার আমি যদি একটু আগের দিকে যাই, সেটা হলো যে অনেক বেশি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটাকে বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভ সন্ধ্যা। এরপর আমি একটু আগে যাই, মানে সেটা হলো যে আমি কোনো একদিন এমনও হয়েছে, এমনও দিন ছিল যে আমি মাথাটাও আছড়াইতাম না। আর সোনু কি জিনিস, মানে মুখে কি দেয় আমি ওই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু বিশেষ করে বিয়ের পর
মানে সবাই চাইতো যেন আমি একটু সেজে গুজে থাকে, মানে সবাই বকাবকি করতো, তুই একটু সাজতে পারো না, তুই একদম বুড়া মানুষের মতো, আগিলা দিকের মানুষের মতো, তুই এরকম থাকবি কেন, তোর মাথা আউলানো থাকবে কেন, তুই সাজবি না কেন। মানে ওই বলতে বলতে দেখি যে সবাই মোটামুটি আমি সাজুগুজু করলে মানে খুব খুশি হয়, খুব বাহ! পছন্দ করে। তো ওইখান থেকে মানে সাজুগুজু এই যে শুরু, এখন তো মানে চলছে আল্লাহ নামলে। আমি সাজতে সত্যি কথা আমারও ভালো লাগে, সাথে এই যে কিন্তু আমি বাহ্যিক আমি এই যে সৌন্দর্যের মনের কথা কথা যদি বলি, বলি আপনার সেটা মেয়ের হলো কথা বলি। মন সুন্দর না হলে কিছু সুন্দর না। একটা একদম। মানুষের যদি মনটা সুন্দর থাকে তাহলে সে সবচেয়ে সুন্দরী। আর যদি তার মন ভালো না থাকে, সে যত সুন্দরী হোক সে আমার কাছে সুন্দর না। তার মন সুন্দর মানে সে সুন্দর, বাহ, এটা আমার চমৎকার! কাছে মানে। এদিকে আপনার মেয়ের কথা বলছিলাম যে আপনার মেয়েটাও তো ভীষণ মিষ্টি দেখতে, কিন্তু তাকে আমার মনে হয় যে সে বেশ সাজগোজ করতে চায় না, কিন্তু মা হিসেবে আপনি মেয়েকে বলেন যে এই এটা পড়তে হবে, এরকম করে থাকতে হবে, এমন নাকি? হ্যাঁ, ওকে বলি, সাজতে বলি, কিন্তু ও সাজুগুজু আসলে পছন্দ করে না। ওই মানে আমার ওই ছোটবেলায় আমি যেরকম ছিলাম, মাথা টানো সোনো টোনো এগুলো তো পছন্দ করতাম না, ও পছন্দ করে না। ও মানে একদম লিপস্টিক দেওয়াটা পছন্দ করে না। কিন্তু ওহো! বলি যে একটু সাজুগুজু করো, কারণ এখন সাজ না সাজলে আর সাজবা কবে? আমাদের মতো যখন বড় হয়ে যাবো তখন কাজে কর্মে ব্যস্ত হবে, আর ছেলে মেয়ে সংসার দেখ, তখন তো আর সাজা হয় না। তো ও সাজতে চায় না, ও সাজা পছন্দ করে না, ও কিন্তু ওকে একদম ভীষণ মানে মিষ্টি লাগে, যেরকম আছে সাজুক আর ওরকমই না থাকা। সাজুক সবভাবেই সুন্দর লাগে। অনেক ধন্যবাদ শানু আপু। রাশিদা আপুর কাছে আসি। রাশিদা আপু এখন মায়ামি থেকে আমাদেরকে ওয়েলকাম করছেন। পেছনে ভোরের আলো দেখা যাচ্ছে, একদম খুব ছোট্ট একটা সুন্দর আলো ফুটেছে বাইরে, চমৎকার একটা আবহাওয়া। বাহ্যিক সৌন্দর্য যদি প্রকৃতির ব্যাপারে হয়, তাহলে আমি জানি যে প্রকৃতি আসলে পুরোটাই বাহ্যিক সৌন্দর্য দিয়েই মানুষকে একেবারে মুগ্ধ করে সারাদিন তার দিকে রেখে দিতে পারবে। কিন্তু রাশিদা আপুর কাছে আসি, তার কাছে এসে জানতে চাই বাহ্যিক সৌন্দর্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হওয়া উচিত। একেবারেই কি গুরুত্ব দেওয়াও, একেবারে কয়েকজন যে বাহ্যিক সৌন্দর্যে গুরুত্ব দিচ্ছেনই না, তাদের ব্যাপারে কি মতামত? শুভ সকাল। আমি মায়ামি থেকে সবাইকে শুভ সকাল এবং শুভ সন্ধ্যা। স্টুডিওতে যারা আছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আসলে এটা একটা মূল্যবান প্রশ্ন এবং আমাদের সমাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রশ্ন। খুব সুন্দর একটা মানে টপিক নিয়ে আজকে আলাপ হচ্ছে। বাহ্যিক সৌন্দর্যটা আসলে ফেলনা দেওয়ার মতন না, ভিতরের সৌন্দর্যটা সত্যি মূল্যবান। এটা মানুষের ডে বাই ডে সেটার উপকারিতা এবং সেটা কার্যকারিতা প্রকাশ পায়। কিন্তু প্রথমেই যখন বাহ্যিক সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে, তারপরে তো আপনার ভিতরের সৌন্দর্যটা একে একে আপনাকে নেবে। তো আমি সেই হিসেবে মনে করব, চলনে বলনে কথা বলায় এবং মানুষের আচরণে ব্যবহারে সবকিছুতেই আসলে বাহ্যিক সৌন্দর্য বললে যেটা বুঝান, তার চেয়ে আমি মনে করি গুছানো পরিপাটি, নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্টেবল করাটা খুবই জরুরি। কারণ প্রত্যেকটা এয়ারপোর্ট আমি যখন ক্রস করি, এদিক থেকে এই দেশ থেকে ওই দেশ, এমনকি বাসেও যদি আমি উঠি, মলেও আমি গিয়েছি এখানে নতুন এসে, সত্যি তারাও সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, কমেন্ট পাস করে যে তুমি কোথা থেকে আসছো, তুমি খুব সুন্দর করে সাজছো। যেমন আমি হুম। 16ই ডিসেম্বরে গিয়েছিলাম, ছোট্ট করে বলি, আমাদের এখানে একটা অনেক বড় মল আছে, 16ই ডিসেম্বরে একদম পুরো আমাদের দেশি স্টাইলে গিয়েছি। আমার সাথে অনেক সাদারাও ছবি উঠিয়েছে এবং তারা বাহ। কমেন্ট পাস করছে যে তোমাদের কি আজকে কোনো দিবস, কোনো ভিক্টোরিয়া বা কোনো একটা কিছু আছে, কোনো অকেশন যে তুমি এইভাবে প্রেজেন্ট করেছো। জি, তো আমি মনে করি ভিতরের সৌন্দর্যটা চিরস্থায়ী, বাহ্যিক সৌন্দর্য যদিও ক্ষণস্থায়ী, কিন্তু সেটারও প্রয়োজন আছে এবং সেটা স্টার্টিং থেকে শুরু, মৃত্যু পর্যন্ত। আমরা যখন গোসল দেই তখন একটা মানুষ যদি খুব সুন্দর থাকে, সুন্দর বলতে ফর্সা সুন্দরী না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন স্কিন ভালো, আমরা তাকে গোসল দিয়ে খুব সুন্দরভাবে বলি খুবই সুন্দর, খুবই মোলায়েম। সো বাহ্যিক সৌন্দর্যটা আমাদের জীবনে ভূমিকা রাখে। একেবারে অনেক ধন্যবাদ। একটু স্টুডিওতে যদি ফেরত আসি সামিনা আপুর কাছে, ওনাদের কথা থেকেই পয়েন্টটা টোকালাম যে অনেক সময়ই দেখা গেছে যে বাহ্যিক সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে যে কোনো একটা জায়গায় প্রেজেন্টেবল হয়ে যাওয়াটা এবং নিজের বাহ্যিক সৌন্দর্য যেটা সেটাকে এনশিওর করাটা, এটা কি গুরুত্বপূর্ণ নয়? এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দেখেন, আমি লেডিস ক্লাবে এসেছি, আমি তো আর একেবারে হচ্ছে লোকে প্রেজেন্টেবল না করে আসতে পারি না। পারি না বলতে ব্যাপারটা এরকম যে হচ্ছে একটা কনফিডেন্টের ব্যাপার আছে। হ্যাঁ, অনেক মানুষই কিন্তু এই সেন্সটা ছাড়া চলে আসবেন এবং নিজের মতো করে বসে যাবে, এরকম মানুষ কিন্তু এরকম আছে। হ্যাঁ। তো তাদের সম্ভবত ওই ধরনের কনফিডেন্টটা আলাদাভাবে, আমি একটু প্রেজেন্টেবল হওয়ার পরে আমি কনফিডেন্ট বুস্ট আপ হবে আমার, এবং আই ক্যান টক বেটার। এই জিনিসটা হয়তো বা তাদের মধ্যে ওই রকম করে আসছে না। এটা আমি পার্সোনাল পার্সপেক্টিভ বলবো, এটা হতে পারে। বাট
অবশ্যই আমি এটা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার। হ্যাঁ, আই হ্যাভ লট মোর স্কিলড এবং অনেক কিছু আমার কাছে আছে, বাট এটাকে আমি যদি একটু ব্লেন্ড ইন করি উইথ মাই আউটার বিউটি, তাহলে হয়তো বা ব্যাপারটা আরেকটা আউটস্ট্যান্ডিং হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা আমি বিলিভ করি। এটা একেবারেই যে আমি বিলিভ করি না সেটা না, আমি এটা বিলিভ করি। কিন্তু একেবারে আমি একদম বলে না যে একটু কট্টর ধরনের, যে আমাকে যেমন ধরেন হচ্ছে হলো গিয়ে একটা মেয়ে, সে হচ্ছে হলো গিয়ে এলোমেলো থাকতে পছন্দ করে। আমার একটা ইন্ডিয়ান একটা হচ্ছে হলো অ্যাক্ট্রেসের কথা নাম মনে আসে, সাই পল্লবী। হ্যাঁ, হ্যাঁ, ওনাকে আমি যতটুকু দেখলাম যে বা যতটুকু হচ্ছে তাকে আমরা মুভিতে দেখি উইদাউট মেকআপ, তো এটা কিন্তু এখানেও কিন্তু সে হচ্ছে তার কনফিডেন্ট নিয়েই সে অ্যাপিয়ার করে। আমি তাই দেখেছি নাকি? যে সে হয়তো মেকআপটা অত পরে না, কিন্তু সে কিন্তু আনপ্রেজেন্টেবল আসে না। আনপ্রেজেন্টেবল না, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আনপ্রেজেন্টেবল না। সো এই জায়গাটাতে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, প্রেজেন্টেবল হওয়াটা জরুরি। এটা আপনার কনফিডেন্টটাকে অবশ্যই বুস্ট আপ করে। এবং আমি দেখেছি যে স্কুল কলেজ বা নানান রকম জায়গায় প্রেজেন্টেশন ডে অথবা সেখানে যাওয়ার যে কোনো জায়গায় যাওয়ার একটা ড্রেস কোড থাকে, যে না মিনিমাল বাহ্যিক সৌন্দর্য যেটা আমি নিজে থেকে নিজেকে এনশিওর করতে পারি সেটা অবশ্যই করা উচিত। সৃষ্টিকর্তা এক একজনকে এক এক রকম বানিয়েছে, ডেফিনেটলি। কিন্তু আমার হাতে কিছু আছে, কিছু জিনিস আমার হাতে আছে। হ্যাঁ, তো সেটা আসলে করাও যায়। সেক্ষেত্রে সনি আপুর কাছে আসি। সনি আপু, আপনার কাছে এসে শুনতে চাই যে এই যে বাহ্যিক সৌন্দর্য আসলে আপনার কাছেও কতটা গুরুত্বপূর্ণ, এবং মাঝে মাঝে আপনি দেখতে সুন্দর বলে আপনার রান্না বান্নার গুণ বিচার কম হয় কিনা সেটাও বলেন। শুভ সন্ধ্যা সবাইকে। অহনা, মানুষ এরকম যে প্রথম দর্শনচারী পরে গুণ বিচারী। হ্যাঁ, মানে দেখতে ভালো না হলে সে জিনিস খেতে ভালো হবে না, এটা মানুষের ধারণা। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে তো এটা অনেক সত্য, অনেকে ভাবেন। বাহ্যিক সৌন্দর্যের চাইতে মানুষের মানে বিশেষ করে খাবারের দিকটা আলাদা বিষয়, কিন্তু মানুষের দিক থেকে যত সে শত সুন্দরী মানুষ হই না কেন, যদি আমার মাইন্ড, মন, মানসিকতা ভালো না থাকে, তাহলে সেই মানুষের সাথে কখনো তুমি থাকতে পারবে না, মিশতে পারবে না। কারণ কি, মনের সাথে মন মিলতে হয় দুইটা মানুষের সাথে মানে একসাথে থাকতে হলে। আর খাবারের ব্যাপারটা হয় টোটালি আলাদা। খাবার অ্যাকচুয়ালি রান্না ভালো না হলে খাবারের ফেস একটু চেঞ্জ হয়ে যায়। ওইটা ওরকম হতে পারে যে মানে দেখতে যদি ভালো না হয় হয়তো খাবার খেতে ভালো হবে না। অনেক সময় দেখতে খারাপ হলেও অনেক সময় আমার আবার বাচ্চাদেরকে সুন্দর সুন্দর করে সাজিয়ে না দিলে বাচ্চারা খায় না। তেল ছাড়া তরকারি রান্না করে, হ্যাঁ, একটা খাবার রান্না করে তেল ছাড়া, টোটালি তেল ছাড়া, দেখতে ভালো হয় না কিন্তু খেতে কিন্তু ভালোই হয়। হ্যাঁ, কিন্তু এটা মানুষ আর খাবারের ব্যাপারে মানে এগুলি মানে একটু পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, এটা তো বটে। এবং সাথে আমার কাছে মনে হয়েছে যে মানুষের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে না, বাইরে আসলে বেশি সাজগোজ নেই বলে অনেকে মনে করেন ভেতরটা ওই যে খাবারের মতোই, দেখতে ভালো হয়নি বলে হয়তো গুণও কম আছে, এরকম হয় হয়তো। দেখি যে শপিং করতে গেলে, হ্যাঁ, যেমন আমার একটা আপু আছে, মানে তার প্রচুর টাকা, হ্যাঁ, সে এমন ভাবে থাকে পুরাই মনে হয় ভিক্ষুক। মানে শপিং করতে যাবে, বাসায় যে ড্রেস পরা আছে ড্রেস পরে চলে গেল। আপু একদিন বলেছে, জানো সোনিয়া, আমি যমুনা ফিউচার পার্কে গেছি, আমার মানে তখন ফিয়ন্সি ছিল ওনার হাজবেন্ড, বলে করে নিয়ে গেলাম আমি, ও তো সব মানে বিজনেস করে, আমি বাসার ড্রেস পরে গাড়িটা বের করতে বলে আমি চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। আমাকে দেখা কেউ মনে করতেছে আমি শপিং করতে আসি নাই। ওটাই, এটা কিন্তু আসলে পার্সন টু আমার পার্সন। ড্রেস আপ দেখে তারা আমাকে মূল্যায়নই করছে না। দেন বলে তখন যখন আমি কারিগরি শপিং করে টাকাটা বের করে দিলাম, তখন তারা আমাকে মূল্যায়ন করা একটু পাত্তা দেওয়া শুরু করলো। ড্রেস করতে অনেক কিছু বিবেচনা করে। দিস ইজ ভেরি ট্রু, দিস ইজ ট্রু, অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু। মানুষ আসলে কিন্তু দর্শন দিয়ে অনেক সময় বিচার করে ফেলেন না মানুষকে। তো সেই ক্ষেত্রে দর্শনের দিকে আসলে মাঝে মাঝে মনোযোগ না দিয়েও দেখা উচিত যে হোয়াটস দ্য ট্রু সাইড অফ দিস ইনসিডেন্ট। এটাও করা যেতে পারে ওই শেখ সাদির গল্পটার মতো, তাই না? তো সেই গল্পগুলোতে আসবো আবার, আরো অনেক 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 কথাবার্তা হবে, আড্ডা হবে। আমাদের সাথেই থাকুন, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
বাহ্যিক সৌন্দর্য নিয়ে আজকের আড্ডা, কিন্তু আমাদের বেশিরভাগ আড্ডাই হয় আসলে আমাদের ভেতরকার নানান রকম সৌন্দর্য বা ভাবনা চিন্তা নিয়ে। একটা মানুষ দেখতে যেমনই হোক না কেন, তিনি কি ভাবছেন, তার দৃষ্টিভঙ্গি কেমন এবং তার কার্যক্রম দ্বারা আসলে তার সৌন্দর্য অনেকটাই মানুষের চোখে ভিন্নভাবে প্রতিফলিত হতে পারে। আমি আপু একটা জিনিস খেয়াল করেছি যে একটা মানুষ দেখতে ভীষণ সুন্দর, কিন্তু ওনার ব্যবহার জঘন্য খারাপ, আমার আর তাকে দেখতে সুন্দর লাগে না, একেবারেই লাগে না আর। করে শুধু যে বাহ্যিক সৌন্দর্য আপনার হচ্ছে ভালো লাগার কাজ করে সেরকম না, আপনার বাচনভঙ্গিও কিন্তু ভালো লাগার কাজ করতে পারে। আপনি কি ওয়ার্ড ইউজ করছেন, ওয়ার্ড ইউজিংটাও কিন্তু অনেকের আমি দেখেছি খুব সুন্দর টেকনিক্যালি ওয়ার্ড ইউজ করে কথা বলে। আই লাভ দিস টাইপস অফ পারসন। তো এই জিনিসগুলো কিন্তু হলো একটা সৌন্দর্যের অংশ। অবশ্যই এটা সৌন্দর্য, এটা আপনি এটা কিন্তু ব্লেন্ডেড ওয়েতে হতে পারে। এটা শুধুমাত্র যে বাহ্যিক সৌন্দর্যের অংশ সেটাও না, সেটা কিন্তু আপনার ইনার বিউটিরও একটা অংশ। হ্যাঁ, একটা আপু বলছিলেন এখানে লাইভে যে হচ্ছে মন সুন্দর হতে হবে, এটা কিন্তু ভেরি ট্রু। ঠিক আছে, আপনি অ্যাজ এ পার্সন কেমন, আপনার কিন্তু হলো গিয়ে আউটার বিউটিতে এটা খুব ইম্প্যাক্ট করে খুব বেশি। আবার দেখবেন আপনি একদিন খুব ডাল মুডে আছেন, সেটা কিন্তু আপনার আউটার ফেসে চলে আসে, একদম চোখের কোনায় একটা ডাল মুড চলে আসে কিন্তু। সো এটা আসলে বাহ্যিক সৌন্দর্য বলেন আর ইনার বিউটি বলেন, বিউটি যে ব্যাপারটা আছে সেটা দুইটার কম্বিনেশনেই আসলে আসে। না, something is wrong with you, no amount of concealer will hide. Yes, definitely. And no lipstick colors will hide this types of things. So এটা আমি very সেটাই true. দেখেছি। এদিকে নাহিদা নেলি আপু, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসি, সেটা হলো আপনি দেখতে ভীষণ লক্ষ্মী মতো একটা মানুষ, একদম শান্ত রকম একটা মানুষ। তো আমি জানতে চাই, যারা একটু নিরীহ দেখতে টাইপের মানুষ, তাদেরকে কি মানুষ পেয়ে বসে বাহ্যিক সৌন্দর্য দিয়ে, তাদেরকে কি জাজ করে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা অহনা আপু, ধন্যবাদ আমাকে জাজমেন্ট করার জন্য। আসলে হ্যাঁ, শান্ত যারা এদেরকে বোধহয় মানুষ একটু বেশি মানে খুব বেশি পেয়ে বসে, যে দেখালো যে কিছু বললাম না, মানে প্রতিবাদ করলাম না, হয়তো সে হয়তো ভাবতো যে হ্যাঁ সেই তো বলবে না করবে না, তাহলে আমি ইচ্ছা মতোই তাকে জ্বালাই। আসলে এটাই ঠিক যে যারা শান্ত নিরহ এদের কিন্তু মানুষ খুব বেশি কষ্ট দেয়। তবে আমার মনে হয় কি, শুধু আসলে বাইরের সৌন্দর্যটা তো নয়ই, ভেতরের সৌন্দর্যটাই আসলে সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি যদি সুন্দর হয়ে যদি আপনার ব্যবহারটা ভালো না হয়, সব সময় যদি আপনার চেহারা খারাপ থাকে, তাহলে কিন্তু এই সৌন্দর্য আপনার কোনো কাজে আসবে না। আপনার ভেতরের সৌন্দর্যটা, ভালো ব্যবহারটা কিন্তু সবচেয়ে বড় কথা। বাহ, চমৎকার চমৎকার বলেছেন নেলি আপু, বেশ সুন্দর। হোসনারা আপু আনমিউটি করা আছে, আপুর কাছে একটু আসি। আজকের বিষয় তো আপু শুনতেই পেয়েছেন, আজকে কি বলতে চান আপনি, আপনার কাছে শুনি। ধন্যবাদ অহনা আপু। রাশেদা আপা বলে গেল, আমাদের চিটং এর একজন বলে গেল। আমিও বলবো, আপনার বাহ্যিক সৌন্দর্য যে একদম প্রয়োজন নাই তা না, কারণ বাহ্যিক সৌন্দর্য যদি প্রয়োজন না হয়ে যায় তাহলে এত পার্লার গজাতো না, ঠিক না আপু? এত পার্লার হতো না। কারণ বাহ্যিক সৌন্দর্য একটু দরকার আছে কি, আমার মনে যত চেয়ে যে সেদিন আমাদের একটা বিয়ে হলো, অনেক বড় একটা গর্জিয়াস বিয়ে, কিন্তু যার ছেলের বিয়ে সে হাসপাতালে, তার অবস্থা খুব একটা ভালো না। কিন্তু তারপরেও দেখেন আমাদের সবাই মানে কত চিন্তা করছি, কি করব, পরবো কি পরবো না, ইয়ে করব, ভালো শাড়ি পরবো কি, কিন্তু তারপরে আমাকে পড়তেছে। কারণ ওই পরিস্থিতির মধ্যে আমি আর মন খারাপ করে, আমার ভাই হয়, আমার আবার মামা শ্বশুরের ছেলে হয় যে অসুস্থ, সে তারই ছেলের বিয়ে, সাত বউ একবার কান্নাকাটি করে এসে আবার সাজতেছে আবার। এই জন্য আপু বাহ্যিক সৌন্দর্যের দরকার। তবে হ্যাঁ, একটা কথা না বলে পারছি না, যে আমাদের যে আপনার অভিনেত্রী ডলি জহুরা ভাই কিন্তু আমি জানি না আপনাদের কেমন মনে হয়, আমার মনে হয় উনার সৌন্দর্যের চাইতে উনার ব্যবহার গুণে উনি একদম পপুলার পুরাইয়ের মধ্যে, সৌন্দর্যের চাইতে। আমি যেটা অনেক অনেক তখন অনেক সময় মানুষ এটাও বলছে যে ওনার মতো ইয়ে পাওয়া যাবে কিনা, ওনার মতো মেয়ে পাওয়া যাবে কিনা, এরকম ইয়ে পর্যন্ত। আসলে বিনয় এত বড় একটা গুণ মানুষের, এবং এই বিনয় আপনি একবার দেখে ফেললে তার সৌন্দর্য আর দেখা যাবে না, এমনটা হয় না। অনেক ধন্যবাদ হোসনারা আপু। মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, আজকের বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনি। অসংখ্য ধন্যবাদ অহনা আপু, উপস্থিত অতিথি, সুন্দর মিষ্টি বিকালে চমৎকার একটি টপিক। বাহ্যিক সৌন্দর্য আপু অবশ্যই দরকার আছে,
এই বাহ্যিক সৌন্দর্য এবং তার চেয়েও বেশি দরকার মনের মানসিক সৌন্দর্য। বিউটি ইজ মেইনলি বাই এক্সটার্নাল ইন্টারনাল, দুটাই দরকার। তবে সবাই আপুদের সাথে মিলিয়ে আমি বলতে চাই, যেমন মনটা সুন্দর করতে হবে, চেহারা তো আল্লাহর দান, সেটাকে আমাদের যত্নের সাথে রাখতে হবে। আর বিনয় এবং সুন্দর ব্যবহার, আমি জানি না আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষের কাছে যখন যাই আপু, চেহারা চেয়ে আমার ব্যবহারে মানুষ সত্যি মুগ্ধ হয়ে যায়। এবং সেই কারণে আমি খুব খুশি এবং কৃতজ্ঞ আমার আল্লাহর প্রতি, যে আমার কথায় মানুষ কেন জানি খুশি হয়, আমি জানি না, হয়তো বা এটা সত্যি। এই যে নামের সাথে যথার্থতা আছে আর কি ব্যবহারে, মিষ্টি মানুষের মিষ্টি ব্যবহার। এডুকেশন, একটু এডুকেশন, এডুকেট, আচরণ, এই জিনিসগুলো সবারই আমাদের ভালো থাকা দরকার ছোট থেকে। এটা কাউন্সিলিং এর মাধ্যমে, বাবা মা পরিবারের মাধ্যমে আমরা শিখবো, তাইলে আমরা সবাই সুন্দর বিউটি ওমেন হয়ে উঠবো ইনশাআল্লাহ। বাহ বাহ, চমৎকার চমৎকার। তানিয়া নওয়াজ আপুর কাছে আসি। আপুর কাছে, আপু তো বিউটি এক্সপার্টই একজন, সো বাহ্যিক সৌন্দর্য নিয়ে তিনি অনেক কাজও করেন, কিন্তু তিনি ভেতরের সৌন্দর্য নিয়েও বেশ কাজ করেন। সে হলো আদ্যপান্ত সুন্দর মানুষ। তার কাছে কিছু শুনি আজকের বিষয়, একটু আনমিউট করে বলবো। ধন্যবাদ অহনা, অনেক অনেক কংগ্রেচুলেশন তোমাকে। থ্যাংক ইউ। সেটা তুমি বুঝে নাও কি জন্য, সবাই জানে। আর যিনি আছেন তার কথা শুনছিলাম, খুব সুন্দর, যেমন দেখতেও সুন্দর তেমন তার কথাও খুব সুন্দর। আমি খুব মন দিয়ে শুনছিলাম। আমাকে আসলে মানুষের পজিটিভ কথা আমাকে খুব টানে। আমি সবসময় পজিটিভ থাকতে চেষ্টা করি, এবং কেউ যদি আমার সাথে নেগেটিভ কথা বলেও আমি সেটাকে ওভারকাম করে আমি পজিটিভের মধ্যেই থাকতে চেষ্টা করি। তো আমি ওনার পজিটিভ কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। আর আমি যেহেতু অনেকগুলো সংগঠনের সাথে চলি, এবং আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি থেকে শিখেছি যে আমি কখন আমার যেমন আমার ফ্যামিলির ছোটরা আমাকে বলে, তানিমা তুমি যাকেই দেখো তাকেই তোমার ভালো লাগে, তাকেই তুমি সুন্দর বলো, এ তো সুন্দর না, তুমি কেন তাকে সুন্দর বলো? আমি বলছি না মা, আল্লাহর দান, আল্লাহ যেভাবে সবাইকে বানিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুন্দর, সেজন্য আমাদেরকে প্রত্যেকটা সৃষ্টিকেই আমাদের সম্মান দিতে হবে। আর সেটা আসলে আসে ফ্যামিলি থেকে, শিক্ষা থেকে, সবকিছু আসলে পরিবেশ থেকে আসে। এবং অনেকে বলে না যে ফ্যামিলি থেকেই এটা হয়, অনেক সময় আছে নিজের থেকেও করতে হয়। অনেকের আছে বাবা মা শিক্ষিত না, অনেক কিছু শিখাতে পারে না, কিন্তু আমরা যখন নিজেদেরকে শেখাচ্ছেন, আমাদের উচিত যে আমাদের পজিটিভ শিক্ষাগুলা নেওয়া, পজিটিভিটির মধ্যে থাকা এবং অন্যদের সাথেও সেই পজিটিভ আচরণগুলা করা। তো আমরা আসলে ফ্যামিলির দোষ দিব না, সবসময় প্যারেন্টস এর দোষ দিব না, আমাদের নিজেদের উপরও দোষটা আমরা কিছুটা নিব এবং আমরা সমাজকে সুন্দর করার চেষ্টা করব। চমৎকার চমৎকার, অনেক সুন্দর বললেন তানিয়া আপু। জাফরিন খুকু আপুর কাছে আসি। খুকু আপু, আপনার কাছে এসে আজকের বিষয় শুনি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। আজকের টপিকটা আসলে খুব সুন্দর, বাহ্যিক সৌন্দর্য, যেটার জন্য এখন হয়তো মানুষের দৃষ্টিভঙ্গি অনেক চেঞ্জ হয়েছে, অনেক, যার কারণে মানুষ মনের সৌন্দর্যটাকে প্রকাশ করতে পারে, দেখাতে পারে। কিন্তু আমি আমার লাইফ থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আমি বাহ্যিক সৌন্দর্যটাই বেশি প্রেফার পেয়েছি। মানে মানুষ ভিতরের সৌন্দর্যটা তখন দেখে না, যতক্ষণ বাইরের সৌন্দর্যটা না দেখে ততক্ষণ ভিতরে সে কেমন এটা কেউ প্রকাশ করে না। এখনো সমাজে অনেক পরিবারে এমনও ফ্যামিলি আছে যারা ছেলের জন্য বউ খুঁজতে যায়, মেয়ে সুন্দর হতে হবে, সেই মেয়েটা কেমন, তার চরিত্র কেমন বা তার মন মানসিকতা কেমন সেটা কিন্তু দেখে না। তার গায়ের রং ফর্সা হইতে হবে, তার চোখ টানা টানা হতে হবে, তার চুল বড় বড় হতে হবে, এই বাহ্যিক সৌন্দর্যটা আগে দেখে। এখনো আছে, এখনো অনেক ফ্যামিলি আছে। নেগেটিভিটি থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি, কারণ আমি নিজেও নেগেটিভিটি থেকেই মানে নিজেকে নিজে বেরিয়ে আনছি। আমাকে কেউ, মানে আমার ফ্যামিলি থেকে আমি অনেকটাই সাপোর্ট কম পেয়েছিলাম। সেই জায়গায় আমি মনে করি পজিটিভ চিন্তা করলে আসলে বাহ্যিক সৌন্দর্যটা কি, ওটা কিছুই না। ওটা আমরা হয়তো যত্ন করলে আল্লাহ তাআলার তৈরি চেহারা বা আল্লাহ তাআলার তৈরি অনেক কিছু আমরা নিজেকে চেঞ্জও করতে পারি। আজকাল প্লাস্টিক সার্জারির মাধ্যমে, পার্লারের সাজগোজের মাধ্যমে মানুষ অনেক নিজেকে বদলে ফেলতেছে অনেক ভাবে, এখন তো সেসব নিয়ে কাজও হচ্ছে, কিন্তু আসলে মানসিক সৌন্দর্য বা মনের সৌন্দর্যটা, মনটাকে সুন্দর করতে হবে, এটা আসলে নিজের দায়িত্ব, এটা আসলে কোনো সার্জারিতে গিয়ে তো সম্ভব না। সেটা
নিজের মধ্যে পজিটিভ চিন্তা করে নিজের চিন্তা চেতনাকে ধারণ করে সেটাকে প্রকাশ করতে হবে, সেইটাই হলো অনেক আসল সৌন্দর্য আমি অনেক মনে করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপু। এদিকে আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আমাদের সাথে প্রিয়াঙ্কা দেবনাথ নতুন একজন বন্ধু যুক্ত হয়েছেন। তার ভিডিও অফ আছে, হ্যাঁ, ভিডিও অন করে রাখতে হবে থ্রু আউট দ্য হোল লাইভ সেশন। এবং সাথে আরেকজন বন্ধু আছে যিনি মটোরোলা H+ ফোন থেকে এসেছেন। তিনি ফোনটাকে রেখেছেন হলো এভাবে লম্বালম্বি, কিন্তু খেয়াল করে দেখুন বাকিরা কিন্তু এভাবে আড়াআড়িতে আছে। অটো রোটেশন মোডটা অন করে ফুল স্ক্রিন ধরে আছে। আপনি কষ্ট করে আপনার ফোনের নামটা, ব্র্যান্ডের নামটা সরিয়ে নিজের নামটা একটু দেওয়ার চেষ্টা করবেন। সাথে আমাদের সাথে এই মুহূর্তে রীতা পোদ্দার দিদি আছেন, মমি সুফিয়ান আপু আছেন, আমাদের সাথে ওবায়দা আপু আছেন এবং ফারহানা নার্গিস আপু যুক্ত হলেন কিছুক্ষণ আগে। এনাদের সবার সাথে আসলে আমরা আড্ডা দেওয়ার চেষ্টা করব। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। একেবারেই শেষের দিকে যেহেতু চলে এসেছি, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ছোট্ট করে সবার কাছ থেকে কিছু না কিছু শুনতে পারবো। জুমের আড্ডাটা আগে শেষ করে তারপর আমাদের স্টুডিওর বন্ধুর সাথে আড্ডা দিয়ে আজকের মতো শেষের দিকে এগোবো। একটা কথা প্রচলিত আছে, দ্য বিউটি লাইজ ইন দ্য পারসন হু ইজ সিইং আস। তো সেই ক্ষেত্রে একটা মানুষ, আপনি কারো দিকে তাকাচ্ছেন যখন, আপনি তার ভেতর কি দেখতে পাচ্ছেন সেটা আসলে নির্ভর করে আপনার অভ্যন্তরটা কেমন। আপনি মানুষের দিকে তাকাচ্ছেন যখন, আপনি সৌন্দর্য নিয়ে দেখছেন কিনা। তো সেই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রেই মনে করি যে সৌন্দর্য আসলে খুবই অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, প্লাস এটা ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। একটা মানুষকে আপনার চোখের দিকে, তার দিকে তাকালে অনেকে সুন্দর লাগতে পারে, অনেকে মনে করবেন না ভালো লাগছে না। ওবায়দা আপুর কাছে আসি। ওবায়দা আপুর কাছে এসে তার কাছ থেকে একটু শুনি যে এই বিষয়ে আপনার কি মতামত। আসসালামু আলাইকুম আপু, সবাইকে সালাম। আমি বলবো যেটা যে আসলেও দর্শনধারী, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এই কথাটা প্রচলিত এবং এটা কার্যকরীও হয়, এটা সবাই এটা দেখে, কিন্তু গুণ বিচারীটা পরে দেখে। কিন্তু পরবর্তীতে দেখা যায় গুণ বিচারীটাই আগে চলে আসছে, দর্শনধারী পরে চলে যায়, পিছনে চলে যায়। সেই জন্য আর ভিতরের, আমি বলবো যে ভিতরের সৌন্দর্য, ভিতরের গুণ, ভিতরের যত কিছু, ভিতরের সৌন্দর্যটা যখন বাইরের সৌন্দর্যের সাথে একাকার হবে তখনই সে মানে সৌন্দর্য হবে, তার সৌন্দর্যটা প্রকাশ পাবে। আর সৌন্দর্য মানে শুধু আল্লাহ তাআলা সবাইকে আলাদা ভাবে বানিয়েছেন, সবার গুণ আলাদা হবে, যে সবার যে বাহ্যিক গুণ আলাদা হবে, ভিতরের সৌন্দর্য বাইরের সৌন্দর্য আলাদা হবে, এটা স্বাভাবিক। কিন্তু ভিতরের সৌন্দর্যটা যখন বাইরে প্রকাশ পেয়ে বাইরের সৌন্দর্যের সাথে একাকার হবে তখনই ওইটা আসলে বাহ্যিক সৌন্দর্য হবে। এমনি দেখতে ভালো লাগলো সেটা না, একজন কালো মানুষকেও খুব সুন্দর লাগতে পারে, একটা মানে খুব বিদ্যুতে মানুষকে তার কথার জন্য, তার কথা শুনে, তার সৌন্দর্য, তার ভিতরের সৌন্দর্যটা দেখে, তার হলো গুণাগুণ দেখে অনেক ভালো লাগতে পারে। তার কথাগুলো শুনেই আমি দেখছি যে এমন মানুষ আছে যার চেহারা খুবই খারাপ দেখতে, মানে আল্লাহ তাআলা যেভাবে বানাইছে তার দেখতে খুব খারাপ, তার একটা কথা শুনলেই তাকে বেশ ভালো লাগে। বাহ, চমৎকার, মানে অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। যেহেতু সময় সংক্ষেপ, এটুকুই শুনলাম। রীতা পোদ্দার দিদির কাছে আসি। এদিকে আমি জানতে চাই যে কারো দিকে তাকালে বাহ্যিক সৌন্দর্যটাই আপনার আগে চোখে পড়ে নাকি গুণ বিচার পর্যন্ত অপেক্ষা করেন যে না ওর গুণটা একটু দেখি আগে? ধন্যবাদ দাহনা, শুভ সন্ধ্যা তোমাকে এবং অতিথি আপুকে। আসলে বাহ্যিক দুই রকমের সৌন্দর্য, চোখের একটা বাইরে, একটা চোখের অন্তরাল। যেমন অন্যভাবে নিও না যে তোমাদের সাথে যে আমাদের ভালোবাসাটা সেটা কিন্তু বাহ্যিক ভাবে। যেমন প্রতিদিন তোমাদের দেখছি, তোমাদের কথা শুনছি, বিনয়ের সাথে আমাদের বলো, ডাকো, এবং সবকিছু পজিটিভ। এমন ছবি তোলার সময় হাতে হাত রেখে ছবি তোলো, যখন অফলাইন ভাবে দেখা হয় আর কি। এই যে ভালোবাসাটা সেটা কিন্তু আমাদের বাহ্যিক ভালোবাসা, কারণ তোমাদের সাথে আমাদের উঠা বসা খাওয়া এরকম কিছু না। আর অন্তরের ভালোবাসাটা কিন্তু আসলে তখনই হয় যখন নাকি আমাদের ভিতরে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়, আন্তরিক ভালোবাসা। যার মন ভালো, যার ভিতর পরিষ্কার, তাকে আমরা বলি যে ভালোবাসি তাকে। এবং সেটা হচ্ছে কি অন্তরে ভালো, সেটা হচ্ছে আসল ভালোবাসা, আসল সৌন্দর্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, অনেক অনেক দেখা ধন্যবাদ। যাচ্ছে? মমি সুফিয়ান আপুর কাছে আসি। মমি সুফিয়ান আপুর কাছে এসে আজকের বিষয়ে কিছু শুনি। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। বলছি আজকের বিষয়টা অনেক সুন্দর আপু। আসলে আমার মতে আপু, সৌন্দর্য বলতে যেটা বুঝি, আমার মনে হয় দুইটা সৌন্দর্যই মানুষের জন্য আসল, বাহ্যিক সৌন্দর্য আবার অন্তরের সৌন্দর্য। আর আমরা যখন একটা মানুষের সঙ্গে মিশি তখন তার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় যে মানুষটা কেমন হবে। তার বাহ্যিক ফেস, আচার আচরণে আমরা অনেক কিছুই কিন্তু মানুষ হিসেবে বুঝতে পারি। দেখা যাচ্ছে চেহারার মধ্যে অনেক কিছুই ফুটে ওঠে। তাহলে আমরা কেমন করে বুঝি যে ওই মেয়েটা মিষ্টি, ওই মেয়েটা সুন্দর, বা ওই লোকটা হিংসুটে? অনেক কিছুই কিন্তু প্রকাশ পায় মানুষের মাধ্যমে।
সবকিছুর মাধ্যমে মিশতে মিশতে সবকিছুই আমরা বের করে ফেলি। আমার এটা মনে হয় হ্যাঁ, আপু। বাহ চমৎকার। এই ফারহানা নার্গিস আপু, তার কাছে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ, সবার মতো আমারও কাছে তাই মনে হয় যে দুটা সৌন্দর্যই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জীবনের সাথে আমাদের সবকিছুর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে। আর তারপর ইসলামের দিক দিয়ে যদি বলা যায় যে আল্লাহ ওভাবে বলা হয়েছে 4টা বিষয়কে তোমরা প্রথমে প্রাধান্য দাও। রূপ, গুণ, সৌন্দর্য, ধন সম্পদ, এই 4টা গুণের সমন্বয়ে কিন্তু আমরা যেটাই বলেন যে মানুষের কাছে একটু আগায় যাবা, মানুষের সাথে সম্বন্ধ করা, হ্যাঁ ওইভাবে চলে। তারপরও দেখা যাচ্ছে যে তার মধ্যে থেকে দিনদারিতাকে একটু বেশি বলা হয়েছে, তোমরা ওটাকে ফোকাস করো। তারপর যদি ধর্মকে বাদ দেই, সব ধর্মকে আমরা যদি শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাহলে বলা যায় যে এই 3টা গুণকে কিন্তু আমরা কিন্তু খুব ভালো লাগবে। কারণ যারা এবং যে কোনো ধর্মের দিকে আপু আপনি যান না কেন, সব জায়গায় কিন্তু সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মানুষের ভেতরকার সৌন্দর্যকে মনোযোগ দিতে বলাও হয়েছে। সবাই শান্তি চেয়েছে, সুন্দর ব্যবহার চেয়েছে, তাই কিন্তু। অনেক ধন্যবাদ এই ফারহানা নার্গিস আপু। এদিকে আমি এখন দ্রুত শেষের দিকে এগোতে চাই আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে আমি সামিনা আপুর কাছে একদম শেষ প্রশ্ন, একদম অবভিয়াস একটা প্রশ্ন, একটা মানুষের দিকে তাকালে সবার আগে কি খেয়াল করেন? একটা স্টেজ থেকে আমি যদি বলি, প্রথম দিকে তো আমি বাহ্যিক সৌন্দর্যটাই, যখন আমি খুবই ইম্যাচিউর তখন কিন্তু ওইটাই চোখে পড়তো। আস্তে আস্তে যখন বুঝতে শিখেছি, ম্যাচিউরিটি আসছে, তখন বাহ্যিক সৌন্দর্যের সাথে সাথে তার বাচনভঙ্গি আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। তার মানুষের সাথে মেশার যে হচ্ছে টেকনিক্স, সেটা আমাকে আকৃষ্ট করতো। এখন আমার অ্যাজ এ টিচার আমি যখন দাঁড়াই, যখন কারোর সাথে কথা বলি বা বাইরে বা একজন পার্সন হিসেবে কারোর সাথে যখন আমি কথা বলি, তখন আমি একটা জিনিস খুব খেয়াল করি মানুষের, সেটা হচ্ছে হাউ অর্গানাইজিং হি অর শি ইজ। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় কি যে একটা মানুষের অর্গানাইজেশন পাওয়ারটা যদি হলো একটু অ্যাট্রাকটিভ হয়, তাহলে সে তার গুণটাকেও অ্যাট্রাকটিভ করে দিতে পারে, তার আউটলুকটাকে অ্যাট্রাকটিভ করে দিতে পারে, এবং তার পরিবেশ, চারপাশের যে পরিবেশটা আছে সেটাকেও খুব অ্যাট্রাকটিভ করতে পারে। তো এই দেখেন, আমি হলো যখন কয়েকটা ইউনিভার্সিটিতে যখন সুইচ করেছি, নতুন নতুন কলেজদের সাথে মিশেছি, আমি প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে যারা এই অর্গানাইজিং পাওয়ারটা নিয়ে থাকে, তাদের আসলে ইনার বিউটি আউটার বিউটি কোনোটাই ম্যাটার করে না। চমৎকার একটা লাইনের সাথে একদমই শেষের দিকে এগোতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপু আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আজকের আয়োজন, আজকের আড্ডা সবই ভীষণ পছন্দ করেছেন। রবীন্দ্রনাথের একটা কবিতা শুধু মাথায় ঘুরছে কিছুক্ষণ ধরে, সেটা হলো একটু 2-4 লাইন যদি পড়ে শেষ করতে পারি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই কথাটার মানে এরকমই যে আমি এমন করে গোলাপের দিকে তাকালাম, ওকে ভাবলাম যে ও ভীষণ সুন্দর, ওকে বললাম তুমি সুন্দর। গোলাপ আগে যতটাই না সুন্দর ছিল, তার থেকে বেশি সুন্দর হয়ে উঠলো শুধুমাত্র বলার কারণে। তো সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি দ্বারা আমাদের সামনের মানুষটা কেমন বোধ করবে এবং সামনে কতটুকু সুন্দর আমরা দেখবো, সেটা আমাদের উপরেও কিন্তু নির্ভর করে। সবাইকে সেই প্রত্যাশায়, সবাই যাতে মানুষের ভেতরের সৌন্দর্যটাও দেখতে পারেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়ের দিকে এগোচ্ছি। আল্লাহ হাফেজ।